সবাইকে সুপ্রভাত জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাস নিতে পারিনি। এ সপ্তাহে তাই প্রথমেই তোমাদের সকলের শুভকামনায় আবার তোমাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। সবাই বাড়িতে বসে পড়াশোনা করছো। আমরা যারা শিক্ষক শিক্ষিকা তোমাদের পড়ানোর কাজে রত আছি, আমরা বাড়িতে বসে তোমাদের এই পড়ানোর বিষয়টিকে ত্বরান্বিত করছি। 2021-এর মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনে। তোমরা বুঝতে পারছো না আদৌ ক্লাস স্কুলে পাবে কিনা, আবার টেস্ট পরীক্ষা কবে হবে, সামনের বছর পরীক্ষা কেমনভাবে দেবে, এরকম অসংখ্য চিন্তা তোমাদের মধ্যে ঘুরে ফিরে আসছে। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরাও এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। নানান বিশেষজ্ঞরা তারা আলোচনা করছেন কিভাবে কি করা যায়। কিন্তু সব আলোচনার উপরে একটাই কথা, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যেটাই হোক তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। আজ আমি তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা, দশম শ্রেণীর পাঠ্যাংশে পাঠ্যক্রমের যে অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে, কবি সৈয়দ আলাওল, এই সিন্ধু তীরে কবিতার আলোচনায় অগ্রসর হব। তোমরা বই খাতা নিয়ে আশা করছি প্রস্তুত হয়ে গেছো। বই খাতা তোমাদের সঙ্গে সব সময় থাকে আমি জানি। সিন্ধু তীরে এই কবিতাটা পড়াতে হলে আমাদেরকে মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় আরাকান রোসাং রাজসভার কবিদের সম্পর্কে দু চার কথা বলতে হবে, জানতে হবে। চট্টগ্রামের চট্টগ্রাম অঞ্চলটাকে আরাকানরা দখল করে নিয়েছিল। মগের দেশ আরাকান দেশ। সেই আরাকান রাজসভায়, আরাকান রোসাং রাজসভায় সভাকবির আসন অলঙ্কৃত করেছিলেন কবি সৈয়দ আলাওল। কিন্তু সৈয়দ আলাওলের যে প্রকৃত জন্ম সাল আমরা জানতে পারিনি, তা নিয়ে অনেক বিতর্ক আছে। আনুমানিক হিসেবে আমরা বলতে পারি সপ্তদশ শতকের প্রথম দশকে সৈয়দ আলাওলের জন্ম। কেউ কেউ বলেন 1597 খ্রিস্টাব্দে তার জন্ম। কিন্তু এগুলো সব একেবারেই ঠিক নয়। বাংলাদেশের ফরিদপুরের অন্তর্গত জালালপুর বলে একটি জায়গা, সেখানে তার জন্ম। তার বাবা সঙ্গে তিনি যখন নৌকা বিহারে যাচ্ছিলেন, জলদস্যুদের আক্রমণে তার পিতা মারা যান। তিনি কোনোরকমভাবে পালিয়ে গিয়ে আরাকানে উপস্থিত হন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় আরাকানের অমাত্য মাগন ঠাকুরের। মাগন ঠাকুর সৈয়দ আলাওলের যে প্রতিভা, সেই গুণে মুগ্ধ হয়ে
তাকে কাব্য রচনা করার পরামর্শ দেন। তখন সৈয়দ আলাওল নানান কাব্য তিনি লিখেছেন। সেরকমই একটি কাব্য হল পদ্মাবতী। এই কাব্যটি মালিক মোহাম্মদ জায়সির হিন্দি, আওধি বা অবধি ভাষায় লেখা পদুমাবত কাব্যের অনুবাদ। পদুমাবত কাব্যের অনুবাদ এই যে পদ্মাবতী, এই পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড সমুদ্র, এই যে আমি লিখেছি দেখো, পদ্মা সমুদ্র খণ্ড, 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মা সমুদ্র খণ্ডের সিন্ধু তীরে কবিতা, পদ্মা সমুদ্র খণ্ডেরই একটি অংশ হলো সিন্ধু তীরে। পুরো কবিতাটা পয়ার ত্রিপদী ছন্দে লেখা, পুরো কাব্যটাই তাই। পদ্মাবতী কে? পদ্মাবতী হলেন চিতোরের রাজা রত্নসেনের স্ত্রী পদ্মিনী। ইতিহাসের যে কাহিনী, সেই ইতিহাসের কাহিনীতে আমরা কি জানি? ইতিহাসের কাহিনীতে জানি আলাউদ্দিন খিলজি তিনি পদ্মিনীর রূপে মোহিত হয়ে চিতোর আক্রমণ করেন। আঘাতপ্রাপ্ত হয়ে রত্নসেন মারা যান, কিন্তু পদ্মিনী আলাউদ্দিনের হাতে নিজেকে সমর্পণ করবেন না, সেই কারণে জহর ব্রত পালন করেন এবং মারা যান। তার সখীদেরকে সঙ্গে নিয়ে তিনি মারা যান। ইতিহাসের ঘটনা এটা। এবং আলাউদ্দিন শূন্য নগরীতে তার শাসনভার গ্রহণ করেন। এটা ইতিহাসের দিক থেকে। পদুমাবত কাব্যে, মানে মালিক মোহাম্মদ জায়সির যে পদুমাবত কাব্য, দেখো আমি লিখেছি, এই যে মূল কাব্য মালিক মোহাম্মদ জায়সির হিন্দি আওধি ভাষায় লেখা পদুমাবত। এই যে পদুমাবত কাব্যটা শের শাহের শাসনকালে মালিক মোহাম্মদ জায়সি লিখেছিলেন 1540 খ্রিস্টাব্দে। শের শাহের শাসনকালে 1540 খ্রিস্টাব্দে পদুমাবত কাব্যটা লেখা হয়েছিল। এই পদুমাবত কাব্যটাকেই বাংলা ভাষায় অনুবাদ করেন সৈয়দ আলাওল। অনুবাদ করতে গেলে একটা বিষয় খেয়াল করতে হবে, অনুবাদ করতে হলে অনুবাদক কি করেন? সরাসরি মূল কাব্যের অনুবাদ করতে পারেন, কিংবা অনুবাদ করতে গিয়ে নিজের মৌলিক চিন্তা ভাবনা, স্বতন্ত্রতা সেই কাব্যের মধ্যে তুলেও ধরতে পারেন। এই দ্বিতীয় বিষয়টি সৈয়দ আলাওল করেছিলেন। এই যে পদুমাবত বা পদ্মাবতী কাব্য, এই পদ্মা সমুদ্রখণ্ডের সিন্ধু তীরে কবিতাটা, এটা তো পদ্মাবতী কাব্যের অন্তর্গত। পদ্মাবতী, এই পদ্মাবতী কাব্যের দুটো কাহিনী, দুটো খণ্ড। একটা হচ্ছে নাগমতী পদ্মাবতী রত্নসেন মিলন কাহিনী, আর একটা হচ্ছে রত্নসেন আলাউদ্দিন পদ্মাবতী ত্রিকোণ প্রেমের কাহিনী। নাগমতী রত্নসেনের প্রথম স্ত্রী। একটি শুক পাখির মুখ থেকে নাগমতী শোনেন সিংহলের রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা এবং তার গুণের কথা। শোনার পরে নাগমতী বুঝতে পারেন যে এই রূপ আর গুণের কথা যদি রাজা রত্নসেনের কানে যায় তাহলে তার বিপদ আছে। এই ভেবে নাগমতী ওই শুক পাখিটিকে হত্যা করার চক্রান্ত করেন। কিন্তু কোনোভাবে শুক পাখিটি
রত্নসেনের সামনে আসে এবং রত্নসেনের সুখ পাখির মুখ থেকে তার পদ্মাবতীর রূপ সৌন্দর্যের কথা শুনতে পান। পদ্মাবতীর এই যে রূপ এবং সৌন্দর্য গুণের কথা রত্নসেন শুনলেন, সেই শোনা অবধি তার অন্তরে পদ্মাবতীর প্রতি একটা প্রেম, একটা ভালো লাগা জেগে ওঠে। তোমরা ক্লাস 11-এ উঠলে এটাকে বিশ্লেষণ করা হবে, এই বিষয়টিকেই বলা হবে পূর্বরাগ। পূর্বরাগ, কারো মুখে শুনে তার প্রতি অনুরাগ জাগা। এই যে পূর্বরাগ হলো রত্নসেনের, তিনি সিংহল যাত্রা করলেন। বহু বাধা, বহু বিপত্তি অতিক্রম করে সিংহলরাজ তার সিংহলের রাজসভায় রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর বিবাহ হয়। পদ্মাবতীর সঙ্গে মিলনের আগে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল রত্নসেনকে। তারপর রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর বিবাহ হয়, সুখে আনন্দে তার দিন গুজরান করতে থাকেন। এরকম সময় একটি পাখি, সুখ পাখির মুখ থেকে নাগমতির কথা রত্নসেন শোনেন, নাগমতির দুঃখের কথা শোনেন। তখন রত্নসেন খুব দুঃখে কাতর হন এবং স্ত্রীর কাছে তার নিজের রাজ্যে চিতরে ফিরে যাওয়ার সংকল্প নেন। পদ্মাবতীকে নিয়ে এবং পদ্মাবতীর 4 সখীকে সঙ্গে নিয়ে, আরো সভাসদদেরকে নিয়ে যখন রত্নসেন চিতর অভিমুখে রওনা দেবেন, এরকম সময়ে রত্নসেনের সামনে এসে উপস্থিত হন একজন ব্রাহ্মণ, ভিখিরির বেশ ধারণ করে। তিনি এসে বলেন যে আপনি আমাকে যদি আপনার রাজ্যের 4 ভাগের 3 ভাগ দান করেন, তাহলে আপনি খুব সহজেই সমুদ্র যাত্রা করে নিজের রাজ্যে পৌঁছতে পারবেন। রত্নসেন ভাবলেন, একটা ভিখিরি, তার কথার কি মূল্য আছে? তাই রত্নসেন তাকে তিরস্কার করলেন এবং তাড়িয়ে দিলেন। ওই ব্রাহ্মণ আসলে ছিলেন সমুদ্র দেবতা। রত্নসেন সমুদ্রে যাত্রা করলে হঠাৎই মাঝ সমুদ্রে ঝড় ওঠে। সেই ঝড়ে রত্নসেনের যে অন্যান্য যে নৌকা, রত্নসেনের সঙ্গে তো অনেক জাহাজ ছিল, সে জাহাজগুলো ভেঙে যায়, বেঁচে থাকে শুধু রত্নসেনের নৌকাটি। রত্নসেন তারপর সেই ভেলাটিও যখন, সেই নৌকাটিও যখন দ্বিখণ্ডিত হয়, তখন রত্নসেন তার 4 সখী সহ পদ্মাবতীকে একটি মান্দাসে, একটি ভেলায় তুলে নেন। রত্নসেনের যে ভেলা, তাতে তুলে নেন। কিন্তু সেই ভেলাটিও দ্বিখণ্ডিত হয়ে যায়। একটি খণ্ডে চলে যান, ভেসে যান রত্নসেন, আরেকটি খণ্ডে পদ্মাবতী সহ তার 4 সখী ভাসতে থাকেন। ভাসতে ভাসতে একটি দ্বীপ ভূমিতে ওই মান্দাস ভেলা
এসে আছাড় খায়। এই দ্বীপভূমিটি ছিল সমুদ্র সুতা বা সমুদ্র কন্যা পদ্মা বা দেবী লক্ষ্মীর বাসস্থান। এর পরের ঘটনা তোমাদের বইতে যে কবিতাটি আছে, এই যে সিন্ধু তীরে, এই সিন্ধু তীরে কবিতাটি এর পরের ঘটনায় বর্ণনা করা হয়েছে। ত্রিপদী ছন্দে লেখা, পয়ার ত্রিপদী ছন্দ। তাহলে সৈয়দ আলাওল, ভেবে রাখো, প্রথম বাংলা সাহিত্যের যে মুসলমান কবিদের পদযাত্রা শুরু হয়, সৈয়দ আলাওল তার দ্বিতীয় কবি। প্রথম ছিলেন দৌলত কাজী। একদিকে তিনি মুসলমান, আরবি ফার্সি তার অস্থিমজ্জাগত, আর বাংলা, দুটো মিলে তার কাব্য। মুসলমান রীতিনীতি, মুসলমান সংস্কৃতির মধ্যে থেকে হিন্দু সাহিত্য, হিন্দুদের কাব্য তিনি লিখলেন এবং জনপ্রিয়তা অর্জন করলেন। জনপ্রিয়তার নিরিখে পদ্মাবতী কিন্তু ভারতবর্ষের যে কোনো কালের, যে কোনো সময়ের রানীদের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক প্রণয় কাব্য। রোম্যান্টিক রসের মধ্যেও মানব রসের সঞ্চারণ ঘটেছে। রোম্যান্টিকতার মধ্যে ধর্ম এখানে গৌণ, আধ্যাত্মিকতা এখানে গৌণ। মালিক মোহাম্মদ জায়সির যে কাব্য, সেটা ছিল কিন্তু রূপক কাব্য। পদুমাবত ছিল রূপক কাব্য। আমি একটা অংশ তোমাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে দুটোর মধ্যে পার্থক্য কোথায়। মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত আর সৈয়দ আলাওলের পদ্মাবতী, পার্থক্য কোথায়? মালিক মোহাম্মদ জায়সি বলছেন, চিতর হচ্ছে মানব দেহ, রাজা রত্ন সেন। ওই যে বললাম কাব্যটা কিন্তু রূপক কাব্য। সিংহল হলো হৃদয়, পদ্মিনী বুদ্ধি, সুখ পাখি গুরু যিনি পথ দেখিয়ে চলেন, নাগমতি হচ্ছে এ জগতের ধাঁধা, রাঘব চেতন শয়তান, এগুলো সব চরিত্র, আলাউদ্দিন মায়াবদ্ধ জীব। সুতরাং পদুমাবত একখানি আধ্যাত্মিক রূপক কাব্য, কারণ মালিক মোহাম্মদ জায়সি ছিলেন সুফি মতাবলম্বী। এই যে দেখো, সুফি ধর্মানুসারী প্রেম কাহিনীর উপর এই আধ্যাত্মিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রূপক কৌশল, প্রেমের গল্প ও আধ্যাত্মিকতা, এই তিনের সমন্বয়ে মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য রচিত। কিন্তু সৈয়দ আলাওলের কাব্য রূপক কাব্য নয়। স্থানে স্থানে কিছু জায়গায় তার আশ্রয় নিয়েছেন। তার কাব্য প্রণয় কাব্য, যেখানে আধ্যাত্মিকতার পরিবর্তে মানুষের জয়গান গাওয়া হয়েছে। তাহলে এবার কবিতাটা পাঠ করি। আমি বলেই দিয়েছি সিন্ধু তীরে কবিতাটা নেওয়া হয়েছে পদুমাবত কাব্যের পদ্মা থেকে অনুবাদ করা হয়েছে। মূল কাব্যগ্রন্থ পদ্মাবতী। পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড, এখান থেকে সিন্ধু তীরে কবিতাটা নেওয়া হয়েছে। এই পদ্মাবতী কাব্যটা লেখা হয়েছিল এই যে পাটেশ্বরী যশস্বিনীর অমাত্য মাগন ঠাকুরের অনুরোধে। মাগন ঠাকুরের অনুরোধে। আর এই পদ্মাবতী কাব্যটি শেষ হয় থদ মিনতারের রাজত্বকালে।
থদো মিন্তার আরাকান রোসাংয়ের সম্রাট থদো মিন্তারের শাসনকালে এই কাব্যটা শেষ হয়। বোঝা গেছে? তোমরা এই কবিতায় মাগন ঠাকুরের কথা শুনবে। সিন্ধু তীরে কবি সৈয়দ আলাউল সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাউল ঘটনাচক্রে আরাকান রাজের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন। তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। সয়ফুলমূলক বাদিউজ্জমাল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেন। এছাড়াও তিনি সপ্তপয়কর, তোহফা, দারা সেকেন্দর নামা, সতী ময়না ও লোরচন্দ্রানী এই কাব্যটা দৌলত কাজীর লেখা কাব্য। দৌলত কাজী এই কাব্যটা লিখতে গিয়ে হঠাৎই তিনি মারা যান। সেই কাব্যটাই শেষ করেন কবি সৈয়দ আলাউল। প্রভৃতি গ্রন্থ অনুবাদ ও রচনা করেন। পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিন্ধু তীরে কন্যারে ফেলিল যথা জলেরও মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্য স্থান উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস মনেতে কৌতুক বাসি তুড়িত গমনে আসি দেখে চারি সখী চারি ভীত মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে ইন্দ্রসাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে বেকত দেখিয়ে আঁখি তেনস বসন সাক্ষী বেথানিত হইছে কেশবেশ বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও মোহিত পাহিয়া সিন্ধু ক্লেশ চিত্রের পুতলি কোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শাস অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কর নৈরাস পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া শরণ সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অগ্নি জালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলা ওলো সুরচন। প্রাচীন মধ্যযুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য, একদম শেষে কবিতার নিজের পরিচয় দেবেন
কার জন্যে তিনি কবিতা লেখা শুরু করেছেন বা কাব্য লেখা শুরু করেছেন সেটা দেবেন। এই বিশেষ পদ্ধতিটিকে কি বলা হয়? ক্লাস 9-এ তোমাদেরকে পড়িয়েছিলাম, 9-এ পড়িয়েছিলাম। এই উত্তরটা আমি চাই। এই যে শেষে কবি পরিচিতি, কার জন্য কাব্য রচনা করা লেখা হলো, এই বিশেষ পদ্ধতিটিকে কি বলা হয়? তোমরা আমাকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা অবশ্যই জানাবে। ভালো করে পড়াশোনা করো এবং অনুশীলন করো নিজেদের জীবনকে উচ্চতর মার্গে নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণ আজকের কবিতার সিন্ধু তীরে কবিতার প্রেক্ষাপট সহ কবি পরিচিতি আলোচনা করলাম, কবিতা পাঠ হলো। পরের ক্লাসে এই কবিতার প্রতিটা পংক্তি ধরে ধরে, প্রতিটা চরণ ধরে ধরে আমি আলোচনা করব। প্রতিটা শব্দের অর্থ বিশ্লেষণ হবে। প্রেক্ষাপটটা তোমরা ভালো করে শুনে নিয়েছো আশা করি। পড়াশোনা করো, ভালো থেকো।